এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। আজকে খেলাধুলার আলোচনায় আমরা একটু অন্য ধরনের খেলাধুলার সঙ্গেই যুক্ত, মানে কিন্তু সরাসরি কোনো একজন, আমরা এখানে যেমন প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন কোচ, বর্তমান সময়ের খেলোয়াড়, বর্তমান সময়ের প্রশিক্ষকদের নিয়ে আলোচনা করি। আজকে খেলার সঙ্গে যুক্ত যে আরও বিভিন্ন বিষয় আছে, আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম ফিজিওথেরাপিস্ট খেলার মাঠে কতটা দরকার সেই নিয়ে। আজকেই সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিন। খেলার মাঠে, খেলার সময়, খেলার আগে, খেলার পরে বিভিন্ন কারণে খেলোয়াড়দের চিকিৎসার আওতায় থাকতে হয়। নানা রকম চোট আঘাত পেলেও থাকতে হয়, আর শরীর সুস্থ থাকতে হয়। সেই বিষয়ে আমরা আলোচনা করব। ডাক্তার তীর্থানন্দ পাল, ওনাকে সবাই ডাক্তার TN পাল হিসাবে পরিচিত। উনি কলকাতায় যেটা স্পোর্টস উইংয়ে উনি ছিলেন, ডিপার্টমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড ইউথ, এটা স্পোর্টস উইং উনি ছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ক্যাম্পাসে উনি কাজ করেছেন, অনেক বড় বড় খেলায় উনি ছিলেন ওনার টিম নিয়ে। আমি প্রথমে তীর্থানন্দ পাল, ওনাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য ওনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনি মানে আপনার কাছে জানবো, কিন্তু প্রথমেই জানবো আপনার জীবনে আপনি যে এই খেলার মাঠে যে ছিলেন, আপনি খেলার মাঠে বিভিন্ন খেলার মাঠে থেকেছেন, প্লেয়ারদের পাশে থেকেছেন, তাদের চিকিৎসায় পরামর্শ দিয়েছেন বা চিকিৎসা করেছেন। এর মধ্যে বিশেষ সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কী ছিল? প্রথমে বিষয়টা সম্বন্ধে একটু ছোট্ট করে বলি, অল্প সময়ের মধ্যে সবটা তো বলা যাবে না। স্পোর্টস মেডিসিন সাবজেক্টটা সকলে আমরা কম বেশি শুনেছি, কিন্তু ডিটেলস করে জানি না। স্পোর্টস মেডিসিন মানেই শুধু চিকিৎসা নয়। স্পোর্টস মেডিসিন সাবজেক্টটার মেন উদ্দেশ্য হচ্ছে স্পোর্টসম্যান তৈরি করা। তো সেই কাজটা কলকাতায় হচ্ছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে বা গ্রামগঞ্জে সেই খবরগুলো আমরা পাই না, এবং তারা সেই সুযোগটাও নিতে পারি না। স্পোর্টস মেডিসিনের কাজ হচ্ছে স্পোর্টসম্যান তৈরি করা। একদম স্কুল লেভেলে ছেলেমেয়েদেরকে আমরা নিয়ে তাদেরকে অ্যাসেস করে আমরা ঠিক করে দিই কোন ছেলেটা বা কোন মেয়েটা কোন খেলাটা খেললে গোলে পৌঁছাতে পারবে। সেই অ্যাসেসমেন্টের দায়িত্বটা স্পোর্টস মেডিসিন সেন্টার, যেটা উন্নত দেশে আছে। উন্নত দেশে আসে, আমাদের ভারতেও কিছু কিছু জায়গায় হচ্ছে, পাতিয়ালাতে হয়, অন্যান্য কয়েক জায়গায় কিছু কিছু কাজ হচ্ছে। আমরাও কলকাতায় বসে কিছু কাজ শুরু করেছিলাম, কিন্তু সরকারি ঔদাসীন্যতা এগোতে পারিনি খুব একটা, তবে চলছে, কাজ চলছে ওখানে। এইখানে ডাক্তারবাবু একটা প্রশ্ন আপনাকে করি। আপনি ধরুন তাকে ফিজিক্যালি দেখলেন, তার হাইট অনুযায়ী দেখলেন, বা সব কিছু দেখে মনে হলো আপনার এই খেলাটায় গেলে ভালো হয়, কিন্তু অনেকের ছোটোবেলা থেকে পারিপার্শ্বিক পরিবার থেকে তার কোনো একটা বিশেষ খেলার প্রতি বেশি টান থাকে। যেহেতু বিশেষ খেলার প্রতি বিশেষ ভালোবাসা, বিশেষ টান, সেইটা কতটা কাজ দেবে, আর আপনি তার শারীরিক গঠন অনুযায়ী আপনি যে সাজেশন করছেন সেইটার মধ্যে কতটা কাজ দেবে? খুব ভালো প্রশ্ন করেছেন। সকলের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকে। তো আমরা আমাদের ইচ্ছা মতো খেলাধুলা পছন্দ করি, বাবা মারা কিছুটা চাপিয়ে দিই,
আবার কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারা নিজেদের ইচ্ছায় এগিয়ে যায়। বাঙালিরা যেমন ছোটবেলা থেকেই ইস্টবেঙ্গল, মোহনবাগান, ফুটবল এই নিয়ে একটা মেতে থাকে, ঠিক ঠিক। কিন্তু আপনার মনে হলো ফুটবল না খেলে এ অন্য একটা খেলায় গেলে উন্নতি হবে, হ্যাঁ, এই কিন্তু বিষয়টা- তার ভালোবাসাটাকে সরিয়ে অন্য খেলায় আপনি পাঠাচ্ছেন, সেটা কতটা ভালো? হ্যাঁ, সেই বিষয়টা একটু খুলে বলছি। যেমন আমাদের সৌরভ গাঙ্গুলি, উনি ফুটবল খেলতেন, ওনাকে স্পোর্টস মেডিসিনের সেন্টার থেকে সাজেশন দেওয়া হয়েছিল আপনি ক্রিকেটে যান, ক্রিকেটে গেলে আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। সেই জায়গাটার সেই কাজটা হচ্ছে স্পোর্টস মেডিসিনের কাজ। তো আমরা সেই রকম কাজ চেষ্টা করি। কিছু কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন, যাদের ফ্ল্যাট ফুট আছে, হাঁসের পা দেখেছেন ঠিক ফ্ল্যাট ফুট সেরকম, তাদেরকে আমরা সুইমিংয়ে যেতে বলি। এরকম বিভিন্ন অনেক রকম কারণ আছে। আমরা বডি মাস দেখি, হোয়াইট ফাইবার, রেড ফাইবার, ফ্যাট পার্সেন্টেজ কত আছে, তার মানে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা শরীরে, সেইগুলোর জন্য নিউট্রিশনিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, তারা সমস্ত রকম অ্যাসেস করে তারপরে সাজেশন দেওয়া হয় গার্জেনকে, আপনার সন্তানকে এই রাস্তায় হাঁটান। কিন্তু তার পরিবারের মধ্যে যদি খেলাধুলোর পরিবার থেকে আসে, সেখানে কি আপনারা দেখেন তার পরিবারে কোন খেলার প্রতি তার বাবা মা কাকারা কোন খেলার প্রতি তারা খেলতেন বা কোন খেলায় তারা উন্নতি করেছে? হ্যাঁ, তারা হয়তো তাদের মতো করে বলেন। আমরা বৈজ্ঞানিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনি যেটা ভাবছেন আপনার অন্তর থেকে ভেবেছেন, কিন্তু যদি সায়েন্টিফিক্যালি আপনি এগোতে চান তাহলে এইভাবে এগোলে আপনি ঠিক গোলে পৌঁছাতে পারবেন, নাহলে একটা জায়গায় গিয়ে হারিয়ে যাবেন। আমি প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম, আপনি খেলার মাঠে অনেক গেছেন থেকেছেন, আপনার ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড ইউথ, সেখান থেকে আপনি গেছেন। এই খেলার মাঠে যাওয়া, নামকরা খেলোয়াড়দের পাশে খেলা দেখা, এর মধ্যে স্মরণীয় ঘটনা কোনটা সবথেকে যদি বলতে হয়? কয়েকটা স্মরণীয় ঘটনার মধ্যে যদি বলতে হয়। এই মুহূর্তে যেটা মাথায় আসছে, আমি যখন মানে অ্যাক্টিভ ছিলাম, মাঠে মাঠে ঘুরতাম, সেটা কত সাল? এটা খুব আনুমানিক সম্ভবত হবে ওই 2000 সাল, আচ্ছা, ওর কাছাকাছি সময় আচ্ছা। হবে। তখন একটা অল ইন্ডিয়া যোগ চ্যাম্পিয়নশিপ হচ্ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে আমাদের স্পোর্টস মেডিসিন টিম গিয়েছিল। সেখানে আমাদের রোল ছিল তাদের এজ ভেরিফিকেশন করা। এজ ভেরিফিকেশন মানে শুধু ওই সার্টিফিকেট দেখে কিন্তু এজ ভেরিফিকেশন হয় না। আমরা স্পোর্টস মেডিসিনের টিম যেটা সেট করে দেবো সেইটাই গ্রহণযোগ্য হবে। এরকমভাবে ডোপিংয়ের ব্যাপারটা আছে, আরও অনেক ব্যাপার আছে। তো সেইটা সারা রাত্রি ধরে কয়েকশো ছেলে মেয়েকে আমরা এজ ভেরিফিকেশন করেছিলাম। সেখানে পিকুলিয়ার অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রভিন্স থেকে সব ছেলেমেয়েরা এসেছিলো। তারা দেখতে ছোট, কিন্তু তাদের বয়স হয়ে গেছে, গোঁফ কেটে, দাড়ি কেটে, পিউবিক হেয়ার কেটে দিয়ে তারা ছোট সাজার চেষ্টা করছে। আমরা তাদেরকে মোটেই সার্টিফাই করিনি। তাদের এজ গ্রুপটা আমরা আমাদের সায়েন্টিফিক্যালি করে আমরা দিয়ে দিয়েছি এবং সেটাই গ্রহণযোগ্য হয়েছে। আর খেলার মাঠে এইটা তো একটা বললেন এইজের ব্যাপার। আর খেলার মাঠে বড় খেলা মানে দুটো বড় টিমের মধ্যে খেলা, এইরকম খেলার উপভোগ্য খেলার মধ্যে থেকে সেখানে খেলোয়াড়দের পাশে থেকে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, পাশে গিয়ে মানে মাঠের মধ্যে যদি কোনো ইনজুরি হয় সেখানে তো আমাদের রোলটাই থাকে। সেরকম যদি কোনো ঘটনা থাকে? এরকম ঘটনা এখন এই মুহূর্তে ঠিক রিমার্কেবল আমি বলতে পারছি না। অনেক ঘটনাই আছে। মোহনবাগান মাঠে গেছি, ইস্টবেঙ্গল মাঠে গেছি, তারপরে আমাদের ইয়েতে ইডেনের মাঠেও আমরা গেছি। সেখানে বিভিন্ন রকম স্পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে আমাদের টিম কাজ করে, ইন্ডিভিজুয়ালি তো কোনো কাজ হয় না। আপনি তো খেলার মাঠে যেতে যেতে অনেক খেলাও দেখেছেন, তা সেই কর্মসূত্রে ভালো ভালো কোন ম্যাচ দেখেছেন, কাদের খেলা দেখেছেন? খেলা অনেক দেখেছি, কারণ আমাদের তো ওইটাই কাজ ছিল। তা কর্মসূত্রে স্মরণীয় খেলা কোনগুলো? খেলা বলতে বাস্কেটবল দেখেছি ইনডোরের মধ্যে, তারপরে ক্রিকেট তো ইডেনের মধ্যে দেখেছি, তারপরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলও মাঠে, মানে কর্মসূত্রে কাজ করতে গিয়ে মাঠে যেতে, হ্যাঁ কর্মসূত্রে যেতে হয়েছে, এগুলো করতে হয়েছে। কলকাতার সমস্ত মাঠগুলি আমাদের ঘোরা হয়ে গেছে। এখন যে বিদেশি কোচ আসছে আইএসএল খেলার জন্য, মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে আরম্ভ করে বিদেশি কোচে আসছে, সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিও আসছে, ফিজিওথেরাপিস্ট থাকছে। আপনি এই যে 2000 সালের কথা বলছেন, তখন কি এই ক্লাবগুলো, বড় বড় ক্লাবগুলো ফিজিওথেরাপিস্ট থাকতো? কিছু ক্লাবে থাকতো, আবার বেশ কিছু ক্লাবে যিনি কোচ তিনিই সবটা কন্ট্রোল করতেন। সেই সব জায়গাতে আমরা গিয়ে তাদেরকে বুঝিয়েছি, কোচদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কী করলে ভালো হবে, কী করলে খারাপ হবে, কোন প্লেয়ারটার জন্য কী করা দরকার,
সেই জন্য আমরা কিছু কিছু ক্লাবকে নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, তাদেরকে ট্রেনিংও দিয়েছি, করছে কলকাতার ক্লাবগুলো কিছু কিছু করছে, কিন্তু গ্রামগঞ্জে সেই ছায়া পৌঁছায়নি। আপনার কি একটা প্লেয়ার কতক্ষণ প্র্যাকটিস করা উচিত তার শারীরিক সক্ষমতা অনুযায়ী সেই সাজেশনটা দেন? হ্যাঁ, নিশ্চয়ই করে, মানে পুরো অ্যাসেসমেন্ট করা হয়, তার কী শরীরে ডেফিসিয়েন্সি আছে, তার কি প্রয়োজন, কতক্ষণ সে খেলতে পারবে। ওভার এক্সারসাইজ হয়ে গেলে তার তো ইনজুরি আসবেই, তো সেইগুলো আমাদের কাজই ওটা আমাদেরই কাজ। এইরকম কোনো ঘটনা ঘটেছে যে কাউকে বলেছেন না এ এখন ফিট নয়, কোনো নাম করা খেলোয়াড়? নামকরা খেলার বলতে এই মুহূর্তে সেরকম মাথায় আসছে না, তবে প্রচুর প্লেয়ারদেরকে আমরা বলেছি তোমার মাঠে নামা যাবে না, এরকম অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, এটা নামা যাবে না, গেলে তোমার এই ক্ষতিটা হবে, এবং সেইগুলোকে আমাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন এখন ইন্ডিয়া টিমে আমরা জানি, বিদেশের টিমগুলো জানি যে তাকে শারীরিক সক্ষমতা পরীক্ষা দিয়ে কিন্তু ফাইনাল টিমে ফাইনাল সিলেকশন করা হয়। একদম একদম। তা আপনারা কি আপনাদের সময় আপনারা কি এরকম কোনো ইয়ের মধ্যে ছিলেন? হ্যাঁ, মানে আপনি যেটা জানতে চাইছেন আর কি, যে ওই যার ক্ষমতা নেই অথচ সে জোর করে যাওয়ার চেষ্টা করছে, সেখানে আমাদের সার্টিফিকেশনটাই কিন্তু গ্রহণযোগ্য হয়, তাকে নামতে দেওয়া হয় না। এমন কিছু কিছু ইঞ্জুরিও আমরা মাঠে পেয়েছি, সেগুলো হয়তো সিরিয়াস টাইপের ইঞ্জুরি, কিন্তু প্লেয়ার চাইছে নামতে, চোট লুকিয়ে তারপরে তার রেজাল্টটাও তাই ভোগ করেছে। এমন কিছু কিছু কেস আছে তারা সারা জীবনের মতো পোস্ট থেকে বাদ চলে গেছে। তো তাদেরকে আমরা সাজেশন দিই, আমাদের কথাগুলো মেনে চলো, ফিউচার যদি বেটার করতে চাও। খেলার মাঠে আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসক থাকা তো খুবই জরুরি। হ্যাঁ, যে কোনো দুর্ঘটনা খেলা মাঠে, যে অন্তত যেগুলো বডি কন্ট্যাক্ট গেম, তা খেলোয়াড়দের যখন প্র্যাকটিস সেশন হয় বা খেলোয়াড়রা যখন টুর্নামেন্টের আগে বিভিন্ন প্রস্তুতি ম্যাচ খেলে, সেই খেলাগুলোর ক্ষেত্রে আপনাদের কি পর্যবেক্ষণ থাকে প্লেয়ারদের উপর? হ্যাঁ, থাকে। আমরা দেখি তাদের অ্যাক্টিভিটিগুলো, দেখে তারপরে তাদেরকে আমরা সাজেশন দিই, তোমাকে পরবর্তী ক্ষেত্রে এগুলোকে রেকটিফাই করতে হবে, বা এই সাজেশনগুলো মেনে চলতে হবে, এই ডায়েটটা নিতে হবে, এতক্ষণ প্র্যাকটিস করতে হবে, এই যেগুলো তোমার ক্ষতিকারক হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, এই সাজেশনগুলো আমরা দিই। কী ধরনের মানে খাওয়া দাওয়া, একটা বড় ম্যাচ আছে তার আগে কী ধরনের খাওয়া দাওয়া অ্যাভয়েড করতে বলেন? ঠিক এই বিষয়টাই আমি বলতে চাইছি। একটা টিমের মধ্যে একজন নিউট্রিশনিস্ট থাকে, সে বলে দেবে সকালে কি খাবে, দুপুরে কি খাবে, খেলার আগে কি খাবে, খেলার কতক্ষণ আগে খাবে, খেলার পরে কি খাবে, এই সব চার্ট তাদেরকে দিয়ে দেওয়া হয়। সেটাও আপনাদের টিমের মধ্যে থাকে? ফিজিওথেরাপিস্ট থাকে, নিউট্রিশনিস্ট থাকে, সাইকোলজিস্ট থাকে, ডক্টর তো থাকেই, তার সঙ্গে সঙ্গে এরাও কাজ করে। এই সবটা নিয়ে আপনাদের টিম? আমাদের টিম স্পোর্টস মেডিসিন। আচ্ছা, স্পোর্টস মেডিসিন আমাদের যে ভারতীয় যে আমাদের খেলাধুলোর যে পরিকাঠামো, সেখানে আপনার কি মনে হয় যে বড় বড় শহরে যে খেলাধুলো হয় সেখানে স্পোর্টস মেডিসিনের সুযোগ নেওয়ার মতো পরিকাঠামো আমাদের বড় বড় শহরে আছে? আমি ছোট ছোট শহরে ভাবলাম। বড় বড় শহরে তারা আছে, তারা নিচ্ছে, কিন্তু আমাদের মতো ছোট ছোট শহরে তার কোনো ছায়াই পৌঁছায়নি। বড় বড় শহরে যে খেলোয়াড়রা যায় তারা কি এর সুযোগ পায় পরিষেবা নেওয়া? পায়, সাই পায়, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা সেট আপই আছে, সেখানে তাদের পার্মানেন্ট পোস্টিং আছে, স্পোর্টস মেডিসিনের ডক্টর পোস্টিং আছে, তারা একটা টিম কাজ করে সেখানে, সরকারিভাবে কাজ করে তারা। তো সেটা আমরা জানি না, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে অনেক অ্যাসোসিয়েশন রয়েছে, অনেক কিছু প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তারা এইসব বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় না। তারা ওই কোচ যা করবে দ্যাটস অল, মানে কোচ বিষয়টা জানেই না যে এটা করলে ভালো হবে কি এটা করলে খারাপ হবে, কিন্তু কোচ যেহেতু বলছেন প্লেয়ার সেটা মেনে চলছে, কিন্তু সেটা তো সঠিক নয়। সায়েন্টিফিক্যালি যেতে গেলে সায়েন্টিফিক্যালি যেতে হবে। খেলাধুলোর ক্ষেত্রে আপনি তো অনেক খেলা দেখেছেন, অনেক কোন খেলায় চোট আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে? এই কন্ট্যাক্ট গেম যেগুলো, সেগুলোতেই বেশি হয়। ক্রিকেট, ফুটবল, বক্সিং, এগুলোতে বেশি হয়। যেগুলো কন্ট্যাক্ট গেম না সেগুলো কম হয় না তা নয়, বেশি টান বা যেগুলো কন্ট্যাক্ট গেম নয়, ধরুন অ্যাথলেটস, জিমন্যাস্ট, এইখানে কী ধরনের চোট আসতে পারে? ওই খুব বেশি চোট আছে, মানে ওই মাসেল ক্র্যাম্প, হ্যামস্ট্রিং ইনজিউরি, এগুলো খুব বেশি পাওয়া যায়। এইগুলো হলে সঙ্গে সঙ্গে কী কর্তব্য? সঙ্গে সঙ্গে আমাদের টিম ঝাঁপিয়ে পড়বে। এবং ফার্স্ট এডটা কী হওয়া উচিত? ফার্স্ট এডের কথা বলতে গেলে আপনাকে একটা ছোট কথাই বলে দিই,
আমরা সব কোচদেরকেও এইভাবেই আমরা ট্রেনিং দিই। রাইস, RICE, আর মিনস রেস্ট। যখনই কেউ চোট পেলে তাকে রেস্ট দাও, এয়ারি জায়গায় দাও, তাকে লম্বা করে টান টান করে শুইয়ে দাও। রেস্ট হলো আইস, যেখানে চোট লেগেছে বরফ, কোনো রকম গরম দেওয়া যাবে না, বরফ, আইস। সি হচ্ছে কমপ্রেস ব্যান্ডেজ, তা যে জায়গাটায় তার চোট লেগেছে, ভেতরে ফ্র্যাকচার হয়েছে, না লিগামেন্ট ইনজুরি হয়েছে, না মাসেল ইনজুরি হয়েছে, সেটা তো উপর থেকে দেখে বোঝা সম্ভব নয়। সেই জন্য তাকে কমপ্রেস ব্যান্ডেজ করে দাও। আর এলিভেশন, ধরুন হাতে একটা ফ্র্যাকচার হয়েছে, তাকে আমরা সিলিং করে দেবো, যাতে বোঝা যায় যে তার হাতে চোটটা আছে, অন্য কেউ যেন ধাক্কা না মেরে দেয়। তারপরে তাকে তো ট্রিটমেন্টের জন্য হসপিটালে পাঠাবো বা স্পোর্টস মেডিসিন সেন্টারে পাঠাবো। সে তো এই প্রসঙ্গে একটা জিনিস আপনার কাছে জেনে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে বড় বড় খেলোয়াড়, অন্তত ফুটবলার যারা বিশ্ব পর্যায়ের ফুটবল খেলে, তারা আইস বাথ নেয়, আইস বাথ। হ্যাঁ, এই আইস বাথটা নেওয়া মানে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে থাকে, এইটা কতখানি উপকারী? এটা কি? এটা স্পোর্টস মেডিসিনের ডিরেকশন দেওয়া হয়। যার আইস বাথের প্রয়োজন তাকে বলা হয় যে তোমাকে আইস বাথটা নিতে হবে। এতে কি তার মধ্যে চনমনে ভাবটা বেশি আসে বা কিছু কি এর উপকারিতা? হ্যাঁ, উপকারিতা আছে, এটা বলতে গেলে অনেক কথা বলতে হয়। সংক্ষেপে যদি একটু। হ্যাঁ, যেমন আইস বাথ দিলে কি হয়, আপনার ভেতরে ধরুন একটা ইনজুরি হয়েছে, ব্লিডিং হচ্ছে, ঠান্ডার ফলে সেই ব্লিডিংটা কন্ট্রোল হবে। কিন্তু যদি হিট পড়ে যায়, ব্লিডিংটা বেশি হবে, ইনজুরিটা আরও বেশি হবে, ইনজুরি বেশি হবে। তাহলে আইস বাথটা খেলাধুলোর খেলোয়াড়রা যদি নেয়, এটা একটা চিকিৎসার অন্তরে পদ্ধতির মধ্যেই, ওটা পদ্ধতির মধ্যেই। তবে কোন জায়গায় আইস দেবো, কোন জায়গায় দেবো না, সেইটা আইস বাথ চান করতে দেখছি আমরা তো। হ্যাঁ, সেটা তো অন্য রকম, সেটা তো ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্টের ক্ষেত্রে করছি। আইস বাথ আছে, আরও অনেক কিছু বাথ আছে, আবার হট কোল্ড দুরকমই আছে, দুরকমই বাথ আছে। যেমন পঞ্চকর্ম বলে একটা পদ্ধতি আছে আমাদের ইন্ডিয়ান মেডিকেল সায়েন্সে, সেখানে গরম সেকও দেওয়া হয়, আবার ঠান্ডা সেকও দেওয়া হয়, পুরো গলা পর্যন্ত তো এক ভেতরে থেকে যায় চেম্বারের ভেতরে। সেখানে অত স্টিমের মধ্যে স্টিম বাথ হচ্ছে, এরকম অনেক পদ্ধতি। স্টিম বাথ তো একটা হয়। হ্যাঁ, হয় হয়, বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম চিকিৎসা হয়। ভারতবর্ষে এই যে ছেলেদের মেয়েদের তো আজকাল বিভিন্ন খেলায় মেয়েরা উন্নতিও করছে অনেক। এই মেয়েদের কি ছেলেদের থেকে চিকিৎসার ব্যাপারটা তাদের আওতায় রাখা বেশি জরুরি? কিছু কিছু ক্ষেত্রে, কেননা ছেলেদের কিছু কিছু ক্ষেত্রে খুব সহজেই তারা নিতে পারে, মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে, তাদের পিরিয়ডিক্যাল প্রবলেম থাকে, গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, সেইগুলো তো ওরা অনেক সময় লুকিয়ে রাখে। সেইগুলোকে আমাদের সামনে তুলে ধরলে আমরা সেইগুলোকে কারেকশন করে দিই, তবে মাঠে নামাই, তাহলে আমরা মাঠে নামাই না। যেমন সুইমিংয়ের ক্ষেত্রে যার পিরিয়ড চলছে তাকে আমরা কোনো মতেই মাঠে নামতে দেবো না। তাছাড়াও মেয়েদের শরীরের গড়ন অন্তত কিছু কিছু জায়গায় একটা শক্ত সমর্থ ছেলের গড়ন একটা মহিলার গড়নের মধ্যে একটু তফাৎ হয়। সেক্ষেত্রে কি মেয়েদের চোট আঘাত যাতে না পায়, সেটা এমন কিছু বড় ব্যাপার না। এখন মেয়েরা সমান তালে খেলছে, সমান তালে এগিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, হাইটটা ডিপেন্ড করে, তার ফিগারটা ডিপেন্ড করে, যেরকম ফোর্স হবে তার উপর ডিপেন্ড করে। যদি লম্বা হয় তাকে তো ওই মানে ভলি বা ওই জাতীয় খেলাতে তাকে বেশি প্রেফার করা হয়। মেয়েরা আজকের দিনে ভারতে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভারতবর্ষের মেয়েরা বিশেষত কমনওয়েলথ গেমস বা এশিয়াডে যথেষ্ট উন্নতি করছে, অনেক মেডেল পাচ্ছে। এই মেয়েরা যে উন্নতি করছে, এর পিছনে কি মনে হয় যে তাদের মানসিক দৃঢ়তাটাকে বাড়ানো হচ্ছে, কোচেরা বাড়াচ্ছে? এই ক্ষেত্রে আপনাদের মধ্যে তো কোচেরা বললে ভুল হবে, গভর্নমেন্ট চাইছে মেয়েদেরকে একটু উঠে আসে। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা, তাদের মানসিকভাবে আরও উপরে যাওয়া আপনাদের ভূমিকা থাকে। ঠিক ঠিক তাই, কারণ এই বিষয়টা সকলের ক্ষেত্রে তো সমানভাবে নেয় না। কারণ মেয়েদের ক্ষেত্রে তাদের সামনে আসার জন্য তাদেরকে মানে মোটিভেট করতে হয় যে আপনারা এগিয়ে আসুন, এইগুলো কোনো সমস্যা নয়। কেন তার মানে এই নয় যে আপনি পিছিয়ে যাবেন, আপনার পিরিয়ড হচ্ছে বলে আপনার নামা যাবে না মাঠে, আমরা নামাবো, কিন্তু আপনি যে ভেবে নিচ্ছেন আমার পিরিয়ড হচ্ছে মানে আমি এখন। তাছাড়া পারিবারিক সমস্যা ছেলেদের থেকে মেয়েদের অনেক বেশি সম্মুখীন হতে হয়, সেগুলো কাটিয়ে
এই ক্ষেত্রে আপনারা তাদের কীরকমভাবে পাশে থাকেন? এবারে পাশে থাকার বলতে বাড়ির লোকেদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার হয়। আমরা যতটাই না মোটিভেট করি, বাড়ির লোকেরা যদি সেই মোটিভেশনটা না দেয়। আপনাদের একটা মোটিভেশন পার্ট থাকে? নিশ্চয়ই করে পার্ট থাকে, এবং সেই মোটিভেশনটা আমরা শুধু ক্যান্ডিডেটকে দিই না, বাড়ির গার্জেনকে শুদ্ধ করি, তাদেরকেও আমরা বলি, বোঝাই যে এই বিষয়টা যদি আপনি না ছাড়েন তাহলে ওরা এগোতে পারবে না। আপনারা নিজের দেখা এতে ফল পেয়েছেন? অনেক ফল পাওয়া গেছে। অনেক ভালো ভালো মেয়ে যারা এই চিন্তাই করতে পারেনি এত দূর পৌঁছাতে যাবে, তারা পৌঁছানোর পর তার গার্জেনরা এসে বলে যে আপনাদের সাজেশনটা আমাদের খুব কাজে লেগেছে। আপনাকে যদি মানে কোথাও একটা সুযোগ দেওয়া হয় খেলাধুলোর মাঠে বা কোথাও কোনো সংস্থায়, যে আপনি এই স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ করবেন, আপনি কীরকম সুযোগ চান? আপনার যে সীমিত মানে যাদের ক্ষমতা তারা যদি আপনি সুযোগ দেয়, আপনি কী ধরনের সুযোগ পেতে চান এই কাজ করবার জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার খুব আক্ষেপ হয়, মানে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছি না। অ্যাপ্লিকেশনের সুযোগটা কীরকম আশা করেন? এই বড় বড় খেলা হয় আমাদের এখানে, ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হয়, সেই খেলাগুলোর মধ্যে তো স্পোর্টস মেডিসিনের একটা বিরাট রোল আছে, কিন্তু সেই স্পোর্টস মেডিসিন বিষয়টা যারা অর্গানাইজ করছে তারা বুঝতেই চান না যে কী হোয়াট ইজ স্পোর্টস মেডিসিন, এটা খায় না কী করে। শুধু একটা ফিজিওথেরাপিস্ট রাখলেই হয় না, আরও অনেকগুলো পার্ট আছে, তাদেরকে তো সেটা দেখতে হবে যে ছেলেটা খেতে পায় না, তার নিউট্রিশনের ওয়ান অফ দ্য পার্ট, কিন্তু পার্ট আরও অনেকগুলো ব্যাপার। হ্যাঁ, অনেকগুলো ব্যাপার থাকে। তার খাবার দিকটা দেখতে হবে, তার ডায়েটটা ঠিক করে দিতে হবে, তাহলে সে পারফর্ম করবে কী করে? সে যদি পেটে খাবারটা না পায়, সে জোর করে তাকে খেলাতে নামিয়ে দেবো, তার ইনজুরি হবেই, আর বেশি দিন টানতেও পারবে না, ও ফিনিশ হয়ে যাবে। কিন্তু তাকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য আমাদের অ্যাডভাইসটা খুব জরুরি, কিন্তু সেই সুযোগটা নেই গ্রামগঞ্জে। মানে আপনি আশা করেন এখনো যদি সুযোগ আসে? হ্যাঁ, আমি তো চাইছি যে আমার বর্ধমান জেলার ছেলেরা এই সুযোগটা পাক। প্রয়োজনে কলকাতার টিম এখানে আসবে, সেইভাবে যদি মুভ করা হয় কলকাতার টিম এখানে আসবে সরকারিভাবে। আপনারা এখান থেকে কোনো সংস্থা থেকে বলবেন, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অথবা অ্যাপিল করলো স্পোর্টস মেডিসিন সেন্টারকে, যে আমরা এই ইভেন্টটা করছি, আপনাদের একটা টিম পাঠান, ওরা টিম পাঠাবে। আচ্ছা, আপনি তো অনেক খেলা দেখেছেন, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের খেলায় যদি হয়, খেলাধুলার শারীরিক সক্ষমতাটা তো একটা বিষয়। একদম। সেখানে আমাদের পশ্চিমবাংলার সঙ্গে অন্য কোনো প্রভিন্সের কি কোনো ভেদ আছে? আছে। আমাদের এখানে বেশিরভাগ ছেলেমেয়েরাই ভাত বেশি খায়, কিন্তু অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা কিন্তু অত ভাত খায় না, ওরা ড্রাই ফ্রুটসটা বেশি করে, ছাতু খায়, রুটি খায়, ওরা খুব স্টাউট থাকে, আর আমরা ভাত খাই, আমাদের চেহারাগুলো থলথলে। কিন্তু যারা খেলাধুলো করে তাদের তো ডায়েট কন্ট্রোল করে, তারা আপনাদের করে, আমরা বলি করে, কিন্তু আমাদের এখানে ভাত না খেলে ভালো লাগবে না দুপুরে, ভাত একটু খেতেই হবে, একটু ঘুরে ঘুমাতেই হবে। ভাতটা একবারে আপনি অ্যাভয়েড করা একেবারে জরুরি। ভাত রুটি যত কম খাবেন, অন্যান্য ভেজিটেবলস খান না, কোনো কিচ্ছু অসুবিধা নেই, আপনার নর্মাল ডায়েটটা হলেই হচ্ছে। আমরা পেট ভরাই ভাত দিয়ে, কিন্তু সেটা বিজ্ঞানসম্মত নয়। একজন খেলোয়াড়ের কতক্ষণ ঘুমানো উচিত? তার পরিশ্রমটা কতটা হচ্ছে, কতটা সে প্র্যাকটিস করে তার উপরে ডিপেন্ড করবে। যদি সে প্র্যাকটিস না করে তাহলে তার ঘুমানোর পরিমাণটা কম হবে। সে যদি মানে এনার্জি যত বেশি দেবে, তাকে মানে তার ব্রেনটাকে মানে কুল রাখার জন্য ডিপ স্লিপ রাখতে হবে, সাউন্ড স্লিপ তাকে থাকতে হবে মিনিমাম 8 ঘন্টা। কোনো ওষুধ না খেয়ে? ওষুধ খেয়ে তো অনেক কিছু করা যাবে, নর্মালি করতে হবে। তা এমনি যদি খেলাধুলা না থাকে, প্র্যাকটিস না থাকে, সেখানে 6 ঘন্টা যথেষ্ট। আমরা বেশ কিছু কথা জানলাম, যে কথাটা খুবই প্রয়োজনীয় খেলোয়াড়দের ক্ষেত্রে, এবং খেলোয়াড়দের যারা খেলার মাঠে পরিচালনা করেন সেসব প্রশিক্ষক বা কর্মকর্তাদের ক্ষেত্রেও আমার মনে হয় উনি যে কথাগুলো বলেছেন, ওনার এগুলো ব্যক্তিগত মত, ওনার এই ব্যক্তিগত মতগুলো হয়তো অনেকের ভালো লাগবে কথাগুলো শুনলে, এবং উনি একটা ভালো পরামর্শ দিয়েছেন। ডাক্তার তীর্থানন্দ পাল, সকলের পরিচিত ডাক্তার TN পাল, উনি যা আমাদের স্টুডিওতে আজকে এসে এত সুন্দর কথা বলেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং শেষকালে একটা কথা দিয়ে শেষ করি, যেটা আমি মাঝখানে দিয়েছিলাম, ছোট করে বলেছিলাম রাইস। হ্যাঁ, এই কথাটা যদি সকলে মনে রাখি, বিশেষ করে যারা কোচ আছেন বা ক্লাব কর্মকর্তারা আছেন, এই রাইস কথাটা মাথায় রেখে যদি চলেন, তাহলে অনেকটা ইনজুরি থেকে একটা সুন্দর রাইসের মাধ্যমে ওই
শব্দটার মাধ্যমে অনেক কিছু তার থাকবে। হ্যাঁ, ওই রাইসের মাধ্যমেই কিন্তু ওই আগের দিন আমরা একটা প্রোগ্রামে বলছিলেন ওই আর্টিফিশিয়াল রেসপিরেশন, হার্ট মেসেজ, ওগুলো সব কিন্তু ওই স্পোর্টস মেডিসিনের চ্যাপ্টার। যাই হোক, আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা নিশ্চয়ই ওনার কাছ থেকে আবার আমরা আমাদের স্টুডিওতে ওনাকে পাবো এবং ওনার কাছ থেকে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ওনার কাছ থেকে আমরা শুনবো। আজকে ওনার এই আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।